গুড আফটারনুন এভরিওয়ান। গুড আফটারনুন। তোমরা সবাই আজকে নতুনভাবে এসেছো একরকম। তো তোমাদেরকে একটা কথা বলি। প্রথমে আমাদের একটা কথা মাথায় রাখতে হবে যে আমরা যে বিষয়গুলো নিয়ে পড়ছি, তো সেই বিষয়গুলো অ্যাকচুয়ালি মানে আমাদের কাছে একদম জানাই বললে চলে, তাই না? যারা এডুকেশন নিয়ে পড়ছে তাদের কাছে স্কুল সার্ভিস কমিশনের যে সিলেবাসটা তৈরি করা হয়েছে, সেই সিলেবাসটা কিন্তু কঠিন কিছু না, আমার যেটা মনে হয়েছে। তার কারণ দেখো, সিলেবাসটা নিয়ে আজকে আলোচনা করব ক্লাসে। প্রথমে অনেকে সিলেবাস সম্পর্কে জানে, তবুও আমি একবার সিলেবাসটা নিয়ে জাস্ট ছোট্ট করে একটা তোমাদের সঙ্গে একটা আলোচনা করে নিই। মানে কিভাবে পড়বো, কিভাবে পড়লে আমরা একটা চাকরির পরীক্ষাকে অ্যাচিভ করতে পারবো, সেটাকে আমাদের মাথায় রাখতে হবে। তো প্রথমেই দেখো, আমাদের একটা কথা মাথায় রাখতে হবে যে আমরা ফিলোসফিক্যাল ফাউন্ডেশন এই জায়গাটা আমরা কিন্তু পড়েছি, গ্র্যাজুয়েশনে পড়েছি, মাস্টার ডিগ্রিতেও পড়েছি প্রচুর। আর স্কুল লেভেলে, এইচএস লেভেলে একটু আধটু পড়েছি, কিন্তু এতটা ডিপে আমরা পৌঁছাইনি, ছোটখাটো একটুখানি পড়েছি। কিন্তু সবার কাছে একটা জিনিস হয় কি জানো, এই ফিলোসফিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন এই জায়গাটা একটু ক্রিটিক্যাল মতো প্রশ্নও আসে একটু অন্যরকম। তো এইটাকে আমরা কি করে কভার করব? এটা দুটো পার্ট আছে। তোমরা যারা আমার ইউটিউবের ফ্রি ক্লাস দেখেছো দীর্ঘদিন ধরে, সেখানে দেখবে স্কুল সার্ভিসের মতোই ওয়েস্ট বেঙ্গলে পিএসসির মাধ্যমে স্কুল মাস্টার নিয়োগ হয় গভর্নমেন্ট স্কুলগুলোতে। তো সেই স্কুল মাস্টার নিয়োগের সময় কি হয়েছিল, ওই সিলেবাসটা প্রায় সেম ছিল। ওখানে সিলেবাসটা আপলোড করেনি, কিন্তু আমি আমার প্রথম লেকচারে, ওখানে ফ্রি ক্লাসের প্রথম লেকচারে আমি সিলেবাস নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে প্রায় সেম সিলেবাস হবে বলে আমি একটা টেন্টেটিভ সিলেবাস আপলোড করেছিলাম আমার সাইটে, আমার চ্যানেলে। তো সেখানে আমি প্রায় ওই ফিলোসফিক্যাল ফাউন্ডেশন অনেকটাই কভার করেছি, কিছু কিছু থাকলেও অনেকটা কভার করেছি। 100 এমসিকিউ বলেও 100-এর বেশি এমসিকিউ আমি এখানে আলোচনা করেছি। তো তোমাদের আজকে যারা এডুকেশন নিয়ে পড়াশোনা করবে, যে আমি কি করে করব, এতটা কম সময়ে শেষ হবে কি করে, তার আমি একটা ছোট টিপস তোমাদের আমি দেব। তো সেটা কিভাবে কভার করা যাবে, সেটাকে মাথায় রেখে আমাদের এগোতে হবে। তো সেখানে আমাদের যেটা করতে হবে, সেটা একটা টাইম টু টাইম আমরা দুটো করে ভাগ আছে দেখো, ফিলোসফিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন এ আর বি, দুটো, এই যে দুটো পার্ট রয়েছে, এই দুটো পার্টকে আমরা একটা নির্দিষ্ট ভাগে ভাগ করে নেব এবং আমরা সেটাকে পড়াশোনা করব। এখানে কি কি বিষয়গুলো রয়েছে সবাই জানো, কনসেপ্ট অ্যান্ড এইমস অফ এডুকেশন, মানে শিক্ষার ধারণা এবং শিক্ষার লক্ষ্য, এই জায়গা থেকে প্রশ্ন আসে। এখন এক কথায় বলে দিলাম এইমস অ্যান্ড কনসেপ্ট, ওটা কিন্তু চাকরির পরীক্ষায় এইমস কাকে বলে, কনসেপ্ট কাকে বলে, বা ধারণা কি, এডুকেশন বলতে কি বোঝো, এরকম সাধারণত প্রশ্ন হয় না। তোমরা যখন আমরা ডিবে যাবো তখন তোমরা বুঝতেই পারবে। এখন প্রথম কথা হলো কি, যে এইগুলোর মধ্য দিয়ে কেমন ভাবে আমরা পড়াটা স্টার্ট করব, বা অনেকে তো স্টার্ট করেছে, কিন্তু কিভাবে, একটা এটা তো তার সায়েন্স থাকবে, তার একটা ব্লু চার্ট থাকবে, প্ল্যানিং থাকবে, কিভাবে আমি পড়লে চাকরির পরীক্ষার পড়ার মতো হবে। এ তো আর স্কুল কলেজের পড়া মুখস্থ করে উত্তর দেওয়া নয়, এখানে একটু পড়াটা একটু অন্যরকম হবে। তাই আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, প্রত্যেকটা চ্যাপ্টার, আমি একটা চ্যাপ্টারই বলছি, ফিলোসফিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন। যারা আমার পুরনো এসএসসি স্টুডেন্ট তারা সবাই জানে ব্যাপারগুলো, কিন্তু এবারে একটু টেকনিক্যালি চেঞ্জ করছি কনসেপ্টগুলো। অনেকে মনে করবে স্যারের কাছে তো আমি ফিলোসফিক্যাল ফাউন্ডেশন এডুকেশন পড়েই নিয়েছি, কিন্তু এবারে যেগুলো পড়াবো তার থেকে তো কিছুটা চেঞ্জ হবে। এবার কেউ যদি বলে আমি এত নিতে পারবো না, তখন পড়েছি একরকম, এখন পড়বো আরেক রকম, এটা এটা না, খুব চেঞ্জ হবে না, খুব চেঞ্জ হবে না। আমি যেটা বলতে চাইছি, নতুন কিছু ইনক্লুড আমি এখানে দেবো, যেগুলো নতুন নতুন ধারণাগুলো এসেছে দেবো। সেই জন্য আমার থিওরিটিক্যাল ক্লাসে, থিওরি মানে বিরাট নোটস, বিরাট মুখস্থ করতে হবে তা কিন্তু নয়। এইগুলোর মূল মূল যে টিপস, এর মেন যে পার্ট, যে টেকনিক্যাল টার্মগুলো আছে, সেইগুলোকেই আমি কিন্তু এখানে কভার করার চেষ্টা করব, মাথায় রাখবে। সেই জন্য তোমাদেরকে আমার তরফ থেকে একটা রিকোয়েস্ট থাকবে ক্লাসে, যে যারা ক্লাস জয়েন করেছো তারা কিন্তু থিওরি ক্লাসটা মিস করো না। কারণ তুমি বাড়িতে পড়ো আর না পড়ো, আমি যে বিষয়গুলো এখানে আলোচনা করব সেটা তোমার মস্তিষ্কে থেকে যাবে। তোমার এটা থাকলে, এবার আমি যে মক টেস্ট গুলো নেবো, এমসিকিউ যেগুলো নেব, সেগুলো কিন্তু তুমি বাড়িতে আমার একটা ক্লাস মিস করলেও তুমি অ্যাচিভ করতে পারবে। কিন্তু আমি চেষ্টা করব প্রত্যেক দিনের ক্লাসে, বিশেষ করে এই পেড ব্যাচের ক্লাসে, আমার একটা থাকবে থিওরিটিক্যাল পার্ট, একটা থাকবে এমসিকিউর পার্ট। তবে আজকে যেহেতু দুটো বিষয় নিয়ে আলোচনা করব, একটা হচ্ছে পুরো সিলেবাসটা কি আছে কি না আছে একটু তোমাদেরকে রিমাইন্ড করে দেব, তেমনি একটা নতুন বিষয়ও আজকের পড়াশোনার মধ্যে থাকবে এবং ক্লাসের শেষে তোমরা নোটস পেয়ে যাবে।
পুরো পিডিএফ আকারে নোটস তোমাদের আপলোড করে দেবো, এগুলো প্রিন্ট করে নিতে পারো, বাড়িতে বসে দেখে নিতে পারো, লিখে নিতে পারো, তোমার একদম কাছে পৌঁছে যাবে, কোনো অসুবিধা হবে না। এখন অনেকেই আমাকে আজকেই দুপুরে বেশ কয়েকজন আমি মানে চিনি না অনেক স্টুডেন্ট আমাকে ফোন করেছে, স্যার আপনি অফলাইনের ক্লাসটা শুরু করুন না, আমি যাব। তোমার বাড়ি কোথায়? স্যার আমার বাড়ি ঝাড়গ্রামে। সে আমার বাড়িতে পড়তে আসবে, মানে বুঝতে পেরেছো? আমি বলছি তোমার পরীক্ষা কবে? সেপ্টেম্বরের ফার্স্ট উইকে। আমি দেখবো একটা নোটিফিকেশনের উপর ছোট্ট করে টিপস দিয়েছি, কটা কি সিট, কি ব্যাপার কি ব্যাপার। ঠিক আমার ওই মানে যেটা ফ্রি চ্যানেল রয়েছে তোমাদেরকে, তাহলে সেখানে যারা দেখেছে তারা বললো যে সেপ্টেম্বরে যদি পরীক্ষা হয় তুমি আমার কাছে যেতে আসতেই তো তোমার চলে যাবে 3 ভাগ সময়। এই পরীক্ষাটা সেপ্টেম্বরে কভার করো। সামনে স্কুল মাস্টার পিএসসির যেটা রয়েছে সেটা এখনো নোটিফিকেশন দিয়েছে, জাস্ট ফর্ম ফিল আপ হয়নি। সেটার যখন ফর্ম ফিল আপ হবে, সেটাকে যদি কেউ টার্গেট করে আমার বাড়িতে এসে পড়বে, সে একই রকম সিলেবাস, তখন তাকে আমি পড়াতে পারবো। না হলে তুমি বাড়িতে আসতে যেতেই তোমার সময় চলে যাবে, বেকার রকম পড়ে কিছু লাভ নেই আমি মনে করেছি। সেই জন্য আমি চেয়েছি তোমরা অনলাইনে খুব কম সময়ের মধ্যে বেশি মেটেরিয়ালস, বেশি জিনিস যাতে পাও। আমাদের তাহলে প্রথম চ্যাপ্টার রয়েছে ফিলোসফিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন। এই মৌপ্রিয়াও আছে আমার বাড়ির কাছে, স্যার আপনার কাছে যাব। যারা আমার পুরনো স্টুডেন্ট অনেকেই আছে, যারা আছে তারা বলে স্যার আমরা বাড়িতে পড়ান, কারণ ওরা বাড়িতে আমার সামনাসামনি পড়েছে। আমার মনে হয় তো খুব একটা বেশি অসুবিধা হবে না। সামনাসামনি যদি স্ট্যাটিস্টিকের সময় অসুবিধা হয় আমি তোমাকে তখন তোমাদের ডাকবো। স্ট্যাটিস্টিক্সের পার্টটা আমি চেষ্টা করবো, আমার কাছে সব রাইটিং প্যাড সবকিছুই আছে, তোমাদেরকে আমি সেই মতো করে সবকিছু প্রোভাইড করবো। আচ্ছা, এর পার্ট বিতে রয়েছে দেখো, ফিলোসফিক্যাল অ্যান্ড সাইকোলজিক্যাল বেসিস অফ কারিকুলাম। পাঠ্যক্রমের উপর দারুণ কোশ্চেন আছে এখানে, খুব ভাইটাল পার্ট এই কারিকুলাম। আজকের কিন্তু কারিকুলাম অন্যরকম, আজকের পাঠ্যক্রম অন্যরকম, কারণ এখন এনইপি 2020 অনুযায়ী এটা অনেকটা চেঞ্জ হয়েছে বললে চলে। তো কেমন হবে আর আগেরটা কেমন ছিল, দুটোকেই কভার করতে হবে কিন্তু আমাদের। এবার রয়েছে এই কারিকুলাম কনস্ট্রাকশন, কিভাবে গড়ে ওঠে একটা পাঠ্যক্রম, তার ইভ্যালুয়েশন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা, এটা আমি বলতে পারছি না। এই ডব্লিউবি এখন কারণ সেমিস্টার সিস্টেম চালু হয়ে গেছে তার, এবং সেখানে কি কো কারিকুলার অ্যাক্টিভিটিজ আছে, ফ্রিডম গুলো, ফ্রিডম কি আছে, ডিসিপ্লিন কি আছে, স্বাধীনতা শৃঙ্খলা কি, এটা নিয়ে আমরা পড়ব। কিন্তু এই যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের সিলেবাস, এটার থেকে যে কারিকুলাম নিয়ে যেটা আছে ওয়েস্ট বেঙ্গলের, এটা একটু চেঞ্জ হবে, কারণ তোমরা সবাই জানো এখন উচ্চ মাধ্যমিকের 4টে সেমিস্টার হয়ে গেছে। 11-এ 2টো সেমিস্টার 6 মাসের জন্য, পুরো কলেজে যেমন তোমরা পড়েছো ঠিক সেম সেই রকমই। এখন কি হয়েছে, এখন হয়ে গেছে সেমিস্টার সিস্টেম, 11-এর 2টো সেমিস্টার, 12-এর 2টো সেমিস্টার, তাই সিলেবাসটা একটু চেঞ্জ হয়েছে। সিলেবাসটা আমি আছে, সেই সিলেবাস তোমাদের একদম ডিটেলস আলোচনা করে দেবো। কিন্তু এখন প্রশ্ন হলো, এটা তো পুরোনো সিলেবাস ধরে পরীক্ষা নেবে বলছে, তাহলে তোমাদেরকে দুটোকেই কভার করতে হবে। এখন মৌপিয়ারা বলছিল, যারা বলছিল, পল্লবীরা বলছিল স্যার আমি আর নতুন কিছু মাথায় নিতে পারবো না। তার মানে তাহলে তুমি কি এই যে নতুন সিলেবাস চালু হয়েছে সেটা তুমি জানবে না? তা চাকরি পরীক্ষা দিতে যাবে কি হবে তাহলে? তোমাকে সেটাকে জানতেই হবে। বুঝতে পারলে? সবাই শুনতে পাচ্ছে তো? শোনা যাচ্ছে তো? রিপ্লাই দাও, শোনা যাচ্ছে অনিন্দিতা? শোনা যাচ্ছে। শোনা না গেলে হ্যাঁ হ্যাঁ, শোনা না গেলে মাঝে মাঝে ফিডব্যাক দেবে, নেটওয়ার্কের ব্যাপার তো। আচ্ছা, দ্বিতীয় পার্ট হচ্ছে সাইকোলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন, শিক্ষার মনোবৈজ্ঞানিক ভিত্তি। এখানে রয়েছে গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট অফ দ্য চাইল্ড। এখানে প্রচুর স্টেজ আছে, এগুলো আমি সব তোমাদেরকে টেকনিক্যালি টার্ম শিখিয়ে দেবো যাতে সহজে মনে রাখতে পারো। ফিজিক্যাল ডেভেলপমেন্ট, কগনিটিভ ডেভেলপমেন্ট, সোশ্যাল ডেভেলপমেন্ট, এগুলো সব রয়েছে। অ্যাডোলেসেন্স পিরিয়ডে ইন্টেলিজেন্স, বুদ্ধি সম্পর্কে কি আছে, 2 ফ্যাক্টরস থিওরি। 2 ফ্যাক্টরে থামলে হবে না, আমাদের আরো একটু এগিয়ে যেতে হবে। যারা আমার আগে ক্লাসে পড়েছে তারা জানে। পার্সোনালিটি থেকে পড়তে হবে, ব্যক্তিত্ব সম্পর্কে পড়তে হবে, থিওরি অফ লার্নিং থেকে আছে, কগনিটিভিজম, থর্নডাইক, প্যাভলভ, স্কিনার। শুধু এই 3টার মধ্যে আবার থাকলে হবে না, একটুখানি এগোতে হবে। এবার কি এগোবো, কতটা কি পড়লে হবে, সেটা আমি নিশ্চয়ই তোমাদের ক্লাসের টাইমে বলে দেবো। এছাড়া পড়তে হবে ম্যাচুরেশন, ইন্টারেস্ট, ম্যাচুরেশন মানে পরিণমন, আগ্রহ, মোটিভেশন, প্রেরণা, মেমোরি এবং অ্যাটেনশন, এই দুটো জায়গা থেকে আমাদের থাকবে। ঠিক আছে? মৌপিয়া কিছু বলবে? মৌপিয়া কিছু না বলবে? যদি না বলো না মিউট রাখতে হবে, তাহলে তোমাদের আমার কথাটা ক্লিয়ার শুনতে পাবে। হ্যাঁ, যখন বলবে তখন আনমিউট করবে, ঠিক আছে? আর 3 নম্বর চ্যাপ্টার রয়েছে, তার মানে কি যারা আমার পুরনো স্টুডেন্ট তারা জানে সেম সিলেবাসের উপর পরীক্ষা হচ্ছে। এখন আপাতত সিলেবাসের কোনো আপডেট নেই, এই সিলেবাসটাই আছে কমিশনে, স্কুল সার্ভিস কমিশনে। 3 নম্বরটা হচ্ছে সোশিওলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন। সাংঘাতিক ব্যাপার, এখান থেকে না ওই
প্রাথমিক গোষ্ঠী গৌণ গোষ্ঠী কাকে বলে ওরকম প্রশ্ন সাধারণত চাকরির পরীক্ষায় আসে না। কেমন প্রশ্ন আসে আমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে এখানে আলোচনা করব, এখানকার প্রশ্নটা কেমন হয়। তাহলে প্রাথমিক গ্রুপ নিয়ে আছে, সোশ্যাল গ্রুপ সামাজিক গোষ্ঠী, সোশ্যাল প্রসেস সামাজিক প্রক্রিয়া, অ্যাসোসিয়েটিভ ডিসঅ্যাসোসিয়েটিভ সোশ্যাল প্রসেস রয়েছে, এডুকেশন সোসাইটি অ্যান্ড সোশ্যাল চেঞ্জ এইগুলো নিয়ে এখানে জানতে হবে, সামাজিক পরিবর্তন সম্পর্কে জানতে হবে, সামাজিকীকরণ সোশ্যালাইজেশন সম্পর্কে জানতে হবে, কারেন্ট সোশিওলজিক্যাল প্রবলেম অফ এডুকেশন ইন ইন্ডিয়া, বর্তমান দিনে শিক্ষার যে মানে যে সমস্যাগুলো রয়েছে সেগুলো নিয়ে পড়তে হবে। যেমন ইললিটারেসি, আজকে স্বাধীনতার কত বছর পার হয়ে যাওয়ার পরেও এখনো নিরক্ষরতা নিয়ে আমাদের পড়তে হচ্ছে। এনইপি 2020ও বলেছে এত সালের মধ্যে একটা ইউনিভার্সালাইজ এডুকেশন চালু করতে হবে, সেই রকমই এখানে এগুলো পড়তে হবে। তার মানে যারা এর আগে এসএসসি দিয়েছে তারা কিন্তু এনইপি 2020 অনুযায়ী ইউনিভার্সালাইজেশন অফ প্রাইমারি এডুকেশন এই কনসেপ্টগুলো তখন তাদের না পড়লেও হতো, কিন্তু এখন এটা একটু সংযোজন করে দিতে হবে আমাদের। তাই যারা পুরনো ভাবে পড়েছিলে তারা বলবে স্যার আগে তো এইভাবে পড়েছিলাম, এগুলো নেওয়ার দরকার নেই, একদম ভাববে না, তাহলে তুমি পিছিয়ে গেছো। সবসময় ভাববে তুমি এগিয়ে আছো। এডুকেশনাল অপরচুনিটি কি রয়েছে, এসসি এসটি ওবিসি, এই ওবিসি নিয়ে দারুণ গন্ডগোল ছিল কিছুদিন আগে, যারা খবর দেখেছো তারা জানবে। এই রিসেন্ট দেখবে ওবিসির সংরক্ষণ 7% থেকে পরিবর্তন হয়েছে 17%। তার মানে তোমাকে এই নতুন ডেটা নিতে হবে, এটা তুমি জানবে না, এটা তো বললে হবে না। তাহলে তোমার একটা ধরো প্রশ্ন এলো, বর্তমান দিনে ওবিসিদের কত পার্সেন্ট সংরক্ষণ বরাদ্দ রয়েছে চাকরির ক্ষেত্রে, কোনো কোনো স্কুল কলেজে ভর্তির ক্ষেত্রে, সেইগুলো তোমাকে জানতে হবে। তার মানে নতুন নতুন বিষয় কিছু তো আছেই, সময়ের সাথে সাথে না এগুলো চেঞ্জ হয়, তাই আমাদেরকে সময়ের সাথে সাথে নতুন নতুন বিষয় কিছু আপডেট নিতে হবে। আজকে পরীক্ষা হচ্ছে, আজকের মতো করে তোমাকে জানতে হবে। যদি 2028 সালে পরীক্ষা হয় তাহলে 28 সালের তখনকার মতো করে জানতে হবে। চাকরি পরীক্ষার ভাই এটাই নিয়ম, বুঝেছো? তো সিলেবাস ধরে পড়লাম, সামাজিক গোষ্ঠী কাকে বলে, সমাজ কাকে বলে, প্রচুর মুখস্থ করে নিলাম, এটা চাকরির পড়া নয়, এটা কলেজের লেভেলের পড়া। যারা স্কুল কলেজে যারা পড়েছো তারা জানো, তখন তোমাদের একটা নোটস দেওয়া হতো, সেই নোটস মুখস্থ করে খাতায় পরীক্ষায় লিখে দিতে। এটা কিন্তু ঠিক সেরকম ব্যাপারটা না, এখানেও একটা নোটস থাকবে, সে নোটস হচ্ছে কঙ্কাল সার, মানে কঙ্কাল সার ঠিক বলা যাবে না, সারমর্ম কোনো একটা বিষয়ের। তোমাকে সোশ্যাল গ্রুপ বললেই মাথায় চলে আসে। তোমাকে যদি বলি যে সোশ্যালাইজেশন প্রসেস অফ চাইল্ড, শিশুর সামাজিকীকরণের প্রক্রিয়া, এটা বললেই তোমার একটা মাথায় খেলে যাবে, এটা প্রথম স্টার্ট হয় পরিবার থেকে। এইরকম ব্যাপারগুলোর কথা ভাবতে হবে, মূল জিস্ট গুলো ভাবতে হবে, বুঝেছো? নেক্সট রয়েছে 4 নম্বর যে ইউনিটটা, হিস্টোরিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন। এটা হচ্ছে, এটা একটু মানে মেমোরি বেসড কোশ্চেন বলতে পারি, তবে এখানেও কিছু আন্ডারস্ট্যান্ডিং লেভেলে বা বোধগম্য লেভেলের প্রশ্ন আসে। চাকরি পরীক্ষা মানে ওই যে কত সাল যেমন থাকে দু একটা, তার বাইরেও কিছু থাকে। কাকে যেন একটা কবে একটা বলতে গিয়ে বলছিলাম, আচ্ছা ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থা আর বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার মধ্যে তোমার কোনটিকে প্রাসঙ্গিক বলে মনে হয় এবং কেন? মানে বুঝতে পারছো কি ব্যাপার? আমরা তো শুধু প্রাথমিক গোষ্ঠী সরি ব্রাহ্মণ শিক্ষা ব্যবস্থা বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা পড়ে চলে গেলাম, কিন্তু দুটোর মধ্যে যে লিঙ্ক, এই জায়গাগুলো থেকেই প্রশ্ন সাধারণত হয়। তোমার 4টে অপশন দেবে, এমন মনে হবে 4টেই ঠিক, সেই জায়গাগুলোকে দেখতে হবে। তবু এগুলো কিগুলো পড়তে হবে আমাদের, ব্রাহ্মণ শিক্ষা ব্যবস্থা, বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা, অ্যানসেন্ট মানে ওই মধ্যযুগীয় শিক্ষা ব্যবস্থা, এই মানে অ্যানসেন্ট বলছি, ইসলামিক শিক্ষা ব্যবস্থা বা মধ্যযুগীয় শিক্ষা ব্যবস্থা এখানেই রয়েছে। এগুলো পড়তে হবে এ পার্টে। বি পার্টে পড়তে হবে ল্যান্ডমার্ক ইন দ্য হিস্ট্রি অফ ইন্ডিয়ান এডুকেশন ডিউরিং প্রি ইন্ডিপেন্ডেন্স এরিয়া। এটা বোধহয় আমি, যারা আমার পুরনো এসএসসি ব্যাচ যারা মানে সুন্দর করে করা আছে, স্বাধীনতার আগে স্বাধীনতার পরে দুটো পার্টে আমি সুন্দর একটা চক আউট করে দেবো, যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয়, সুন্দর বুঝতেও পারবে তোমরা। সেই জায়গাগুলো আমি তুলে ধরবো, তোমাদের কাছে কি কি হয়েছে সেগুলো দেখবো। মেকলে মিনিট নিয়ে পড়তে হবে, উডের ডেসপেজ পড়তে হবে, হান্টার কমিশন পড়তে হবে, স্যাডলার কমিশন বা কলকাতা বিশ্ববিদ্যালয় কমিশন পড়তে হবে, হোয়াট দ্য স্কিম, এর সঙ্গে গান্ধীজির কি সম্পর্ক,
সার্জেন্ট রিপোর্ট বা সার্জেন্ট প্ল্যান এইগুলো পড়তে হবে, সার্জেন্ট পরিকল্পনা এইগুলো পড়তে হবে। এটা পুরো হিস্ট্রি পেপার, কিন্তু এই হিস্ট্রি পেপার হলেও এখানে কিন্তু দারুণ ইন্টারেস্টিং ব্যাপার আছে। কখনো ভাববে না হিস্ট্রি পেপার মানে, যারা আমার পুরনো স্টুডেন্ট, তোমরা সবাই তো পুরনো স্টুডেন্ট, তোমরা দেখেছো এগুলো আমার তোমাদের কাছে বোরিং হবে না, এগুলো একটা অন্য ছন্দে তোমাদের পড়াবো। এরপর এরপরে দেখো 5 নম্বর যেটা রয়েছে, মডার্ন ডেভেলপমেন্ট ইন ইন্ডিয়ান এডুকেশন। এইখানে কিছু নতুন নতুন জিনিস ঢোকার কথা, যেহেতু সিলেবাসটা আপডেট করেনি, তাই এইগুলোকে মাথায় রেখে নতুন যা হয়েছে সেগুলো আমাদের দেখে নিতে হবে। ল্যান্ডমার্ক ইন দ্য হিস্ট্রি অফ ইন্ডিয়ান এডুকেশন ডিউরিং পোস্ট ইন্ডিপেন্ডেন্ট এরা উইথ স্পেশাল রেফারেন্স টু স্ট্রাকচার। এখানে তাদের কারিকুলাম, মিডিয়াম ইনস্ট্রাকশন, প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি স্টেজ, রিপোর্ট অফ দ্য মুদালিয়ার কমিশন, রাধাকৃষ্ণন কমিশন, কোঠারি কমিশন, রামমূর্তি কমিটি, মিত্র কমিশন মানে অশোক মিত্র কমিশন, সাইলেন্ট ফিচার্স অফ এডুকেশন পলিসি স্টেটমেন্ট, 1968 সালের জাতীয় শিক্ষানীতি, 1986 সালের জাতীয় শিক্ষানীতি। তারপরেরটা কি রে, 1968, 1986, তারপরে এখানে কি হয়েছে বলতো, কে বলতে পারবে? 1986 পর কি হয়েছে? কেউ বলতে পারবে না? অনিতা, মনে আছে একটু? 1968 সালে জাতীয় শিক্ষানীতি হয়েছে, 1968। 1968 সালে হয়েছে, 1986 হয়েছে, তারপরে কত? 1990। 1990 হচ্ছে রামমূর্তি কমিটি, 1992 জনার্দন রেড্ডি কমিটি, একদম রিসেন্ট 2020 এনইপি। এতগুলো হয়েছে, যারা আমার কাছে পড়েছিল তখন এই পর্যন্ত থেকে গেছে। এইবার কিন্তু একটা নতুন যোগ হলো, কিন্তু এখানে নেই, তাহলে কি ওটা পড়বো না? ওর সঙ্গে রিলেটেড পড়তে হবে, এগুলো বাদ দেওয়া যাবে না, এটা দেখতে হবে। আর প্রেজেন্ট স্ট্রাকচার, অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড প্রোগ্রেস অফ প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন ইন ইন্ডিয়া। এখনকার দিনে প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষার যে পার্টিকুলারলি ইন ওয়েস্ট বেঙ্গলে কেমন চলছে, দারুণ একটা চেঞ্জ হয়েছে। এটা আগে যেভাবে পড়ানো হতো, আগে যে সকল মাস্টারমশাইরা পড়াতেন, আমি বলবো তারা কিন্তু আর সেরকম পড়াতে পারবেন না, কারণ কারণ ওয়েস্ট বেঙ্গলের এখন সিলেবাস স্ট্রাকচার একটু চেঞ্জ হয়েছে। বললাম সেকেন্ডারি, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এগুলো তো সিলেবাস চেঞ্জ হয়ে গেছে, তাই না? চলো এরপরে রয়েছে 10টা ইউনিটের মধ্যে 5টা বললাম। 6 নম্বর হচ্ছে কন্ট্রিবিউশন অফ গ্রেট এডুকেটার্স। দারুণ ইন্টারেস্টিং ব্যাপার, এটা একটা দারুণ ইন্টারেস্টিং ব্যাপার, কারণ আমি দেখেছিলাম বোধহয় গত পরশুদিন, এখানে যে ইন্ডিয়ান এবং ওয়েস্টার্ন দিয়েছে, দুটো ভাগে ভাগ করে দিয়েছে। মহান শিক্ষাবিদদের যে ধারণা দুটো ভাগে ভাগ করছে, আমরা বিদ্যাসাগর, বিবেকানন্দ, রবীন্দ্রনাথ, মহাত্মা গান্ধী। কিন্তু তোমাদের মনে হবে স্যার এই 4টে বললেই তো হয়ে যাবে, একটু বাইরে বেরোতে হবে। ওই যে বললাম চাকরির পরীক্ষা, সব সময় যে চাকরির পরীক্ষা বার থেকে আসে না, এই ভাবনা তুমি চ্যালেঞ্জ করতে পারবে না। গান্ধীজির সঙ্গে এমন একটা জিনিস লিঙ্ক আছে, এমন একজন মহান শিক্ষাবিদের লিঙ্ক আছে, তোমার সেই জায়গায় যেতে হবে। সেই রকমই রুশো, পেস্তালাজি, ডিউই, ফ্রয়েবেল। ফ্রয়েবেল থেকে প্রশ্ন পড়বেই এসএসসিতে, আমি বলে রাখলাম এখন থেকে। উইথ দ্য স্পেশাল এমফাসিস অন এইমস অফ এডুকেশন, মেথডস, ডিসিপ্লিন, রোল অফ টিচার। সিলেবাসে যাবে, আমার নোটস বের করবে, দেখবে তাতে লেখা আছে তাদের মতে শিক্ষা পদ্ধতি, যারা গ্রাজুয়েশনে পড়েছো, শিক্ষার পদ্ধতি, শিক্ষার লক্ষ্য, ডিসিপ্লিন, শৃঙ্খলা কি ছিল, টিচারদের রোল কি ছিল, স্টুডেন্টদের রোল কি ছিল, তাদের মতে শিক্ষা ইভালুয়েশন পদ্ধতি কি, এগুলো সবই আছে। ঠিক ওর বাইরে একটু বেরোতে হবে আর কি, ওইরকম ঠিক করলে নোটস ওটা এটা চাকরির পরীক্ষা ঠিক ওরকম হবে না, একটু অন্যরকম দেখতে হবে আমাদের। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার 5 নম্বর। 6 নম্বরটা রয়েছে গাইডেন্স ইন এডুকেশন অ্যান্ড ইম্প্যাক্ট অফ মাস মিডিয়া অন এডুকেশন। এই মাস মিডিয়ার মধ্যে দারুণ একটা পরিবর্তন হয়েছে, কারণ এখন মাস মিডিয়া যে এসেছে, এখন হচ্ছে মক্স এসে গেছে, ম্যাসিভ ওপেন অনলাইন, ম্যাসিভ ওপেন, ডবল ও, এটা সি লিখে দিয়েছি, ডবল সি, ম্যাসিভ ওপেন অনলাইন কোর্সেস।
প্রচুর কোর্স করা হচ্ছে এখানে, বাড়িতে বসে বসে পড়াশোনা করতে পারছে। আমরা বলছি বাড়িতে বসে পড়তে বোধহয় অসুবিধা হবে, বিরাট একটা এর ইউনিভার্সালাইজ হয়ে গেছে সবার কাছে। তুমি দেশ বিদেশের কোনো সিস্টেম এখানে পড়াশোনা করতে পারবে এর মাধ্যমে, এমন একটা অনলাইন সিস্টেম চালু হয়েছে। তো সেই জন্য এই জায়গাগুলোতে একটু আমাদের চলে যেতে হবে, এই জায়গাগুলো দেখতে হবে মাস মিডিয়ার ক্ষেত্রে। তবুও আমাদের গাইডেন্স অ্যান্ড কাউন্সিলিং খুব দারুণ, এখান থেকে তো প্রশ্ন আসেই। গাইডেন্স অ্যান্ড কাউন্সিলিং দেখতে এইটুকু, কিন্তু এটা পড়তে একটু সময় লাগে। এটা দেখতে এইটুকু, পড়তে কিন্তু অনেক সময় লাগে, সত্যি কথা বলছি, যারা পড়েছে জানে হয়তো। তাই তো মুফিয়া কতদিন ধরে পড়ালাম, এটা পড়েছিলাম না অনেকদিন, আছে তো। হ্যাঁ, অনেক দিন, হ্যাঁ, 4-5 মাস তার- লেগে গেছে। হ্যাঁ, অনেকগুলো ক্লাস লিখেছে ওরা। যারা আমার ব্যাচে পড়েছিল তারা জানে। কারণ কেন বলছি, এই জায়গাটা দেখতে ওরকম, কিন্তু তুমি দেখবে কোনো চাকরি পরীক্ষা, আমি প্রশ্ন দেখাবো তোমাদেরকে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তোমাদের দেখাবো এসেছে, যে কেমন এখান থেকে প্রশ্ন আসে, উদ্ভট একটা অন্যরকম। কিন্তু কোনো অসুবিধা নেই, আমি যখন আলোচনা করবো নিশ্চয়ই ভালো লাগবে। প্রিন্ট মিডিয়া, প্রিন্ট মিডিয়া মানে এই আমার কাছে আছে এখন, তোমার থেকে এখানে প্রিন্টার আছে, তার মানে কি, আমি তোমাকে এক্ষুনি পাঠিয়ে দিলাম, এই যে মেটেরিয়ালসটা আলোচনা করছি, তোমাকে আমি পিডিএফ দিয়ে দিলাম, তুমি বাড়িতে বসে প্রিন্ট করে নিলে। যা পড়াবো, যে মেটেরিয়ালস গুলো পড়াবো সেগুলো পৌঁছে দিলাম। তার মানে কি, সেখান থেকে তুমি কিন্তু দারুণ দারুণ জিনিস পেয়ে যাবে, অসুবিধা হবে না। সিনেমা, রেডিও, ইলেকট্রনিক্স মিডিয়া, টেলিভিশন, টিভি, আমি তো বলবো এখানে আর্টের জিনিস যোগ করে দাও, কম্পিউটার। কারণ এখান থেকে থাকুক আর না থাকুক, ওর উজ্জ্ব রয়েছে কথাটা। এগুলো একটু দেখে নিতে হবে, কারণ কম্পিটিশন যেহেতু হাই হবে। কিন্তু কখনো ভাববে না আমি পারবো না, তুমি ভাববে আমি পারবো। আজ থেকেই তুমি শুরু করো যে এইভাবে আমি এগোবো, প্রচুর মুখস্থ করে প্রচুর পড়ে নিলাম, আমি প্রচুর পেরে যাবো, এই ভাবনা কিন্তু চাকরির পরীক্ষা না। চাকরির পরীক্ষা হচ্ছে সূক্ষ্ম দৃষ্টিভঙ্গি, তোমাদের বারবার আমি বলছি। আমি যে কথাগুলো বলছি, যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব, তার মূল জিস্ট তোমার মাথায় যেন ঢোকে। আমি যখন বিদ্যাসাগর নিয়ে পড়াবো, বিদ্যাসাগর বললেই কোন কোন বিষয়গুলো আমার খেয়ালের মধ্যে আসবে। আমি যখন ডিউই পড়াবো, আমি যখন রুশো পড়াবো, আমি ওটা বললেই তখন আমার মাথায় কোন কোন বিষয়গুলো ঢুকবে সেটাকে আমার মাথায় রাখতে হবে, এটা কিন্তু ভাইটাল পার্ট। এইগুলোই জানার দরকার খুবই। না হলে তুমি তো বাড়িতে বসে পড়তে পারতে, আমার কাছে এলে কেন? আমি প্রশ্ন করবো তাই তো, আমার কাছে আসার কোনো দরকার ছিল না। এই নোটস তোমার সবই আছে, আমি বই বলে দিচ্ছি, বই কিনে নিয়ে পড়ে নিতে পারো। কারণ এত সিলেবাসের এত কিছু আমাদের মনে রাখা সম্ভব না। সিলেবাসটা হচ্ছে এরকমই, দেখো আমি, সিলেবাসটা হচ্ছে ছোট্ট এরকমই। ও হচ্ছে চারিদিকে ফারেস্ট করে, মানে ওর যতদূর যাওয়া যায় তোমাকে ততদূর যেতে হবে। মানে বুঝতে পারছো, চাকরির পরীক্ষার ক্ষেত্রে কিন্তু মানে মানে কনভার্জেন্ট না, ডাইভার্জেন্ট, ছড়িয়ে যাচ্ছে। চাকরির পরীক্ষার সিলেবাস এরকম দেওয়া থাকে, ছোট্ট জায়গা থেকে ছড়িয়ে পড়তে হবে চারিদিকে, তোমাকে একদম ভেতরে চলে যেতে হবে। এই হচ্ছে ব্যাপার। আর তো খুব ইন্টারেস্টিং ব্যাপার, মেন্টাল হাইজিন, মানসিক স্বাস্থ্য। এখান থেকে একটা বিরাট প্রশ্ন তোমাদেরকে আমি সবাইকে বলি, হোয়াট ডু ইউ মিন হাইজিন অ্যান্ড হেলথ? মানে হোয়াট ডু ইউ মিন, বা শিক্ষা, মানে শিক্ষা বিজ্ঞানে মানসিক স্বাস্থ্য কি, আর মানসিক মানসিক স্বাস্থ্য বিজ্ঞান কি? এই দুটো মানে মেন্টাল হেলথ মানে হচ্ছে মানসিক স্বাস্থ্য, আর মেন্টাল হাইজিন মানে হচ্ছে মানসিক স্বাস্থ্য বিজ্ঞান। এই দুটোর পার্থক্য আমি এমনি জানতে চাই আর কি। যাই হোক, এখান থেকে পড়তে হবে মানসিক স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য বিজ্ঞান, অপসঙ্গতি, ম্যাল অ্যাডজাস্টমেন্ট। আজকে তো সবাই অপসঙ্গতিতে ভুগছে। তুমি দেখো আজকে সব সিচুয়েশন যদি দেখো, সবাই কিন্তু অ্যাডজাস্টমেন্ট কনসেপ্টের মধ্যে আর নেই, সব ম্যাল অ্যাডজাস্টমেন্টের মধ্যেই চলছে। মানে মানে মানসিক অপসঙ্গতির মধ্য দিয়েই সবাই হাঁটছে। কিন্তু আজকে তোমাদের এতদিনের চাকরির পরীক্ষা নেই বলতে মানে খারাপ লাগে তো। আজকে 10 বছর পার হয়ে গেছে, কোনো এসএসসি নেই, কোর্টের নির্দেশে এসএসসি হচ্ছে। তার মানে কি, এতদিন যারা বসে আছে আমার ছাত্র ছাত্রীরা, তাদের তাদের মানসিক অবসাদের শেষ নেই। আর যারা চাকরি করছে তাদের অবস্থা দেখো, মানে সে এক টান বাহালার মধ্যে চলছে। সবটাই কিন্তু মেন্টাল ম্যাল অ্যাডজাস্টমেন্টের জায়গা থেকে আসে। তোমাকে বলবে, একটা প্রশ্ন করেই ফেলি এখান থেকে, তুমি একজন শিক্ষার্থীকে মানসিক অপসঙ্গতি বা অবসাদ থেকে তুমি কিভাবে মানসিক মানে স্বাস্থ্যের দিকে নিয়ে আসবে? এটা কিন্তু বইয়ের কোথাও নেই। তোমাকে ধরো 4টে অপশন দিব, ওকে বোঝাবো, ওকে বকবো, ওকে কোনো কিছু উপহার দেওয়ার কথা বলবো, ওর মানসিক অবস্থা বুঝে উপযুক্ত ব্যবস্থা নেই। কোনটা হবে? 4 নম্বরটাই হবে, ওর মানসিক অবস্থাটা বুঝতে হবে। আমরা কিন্তু বুঝি না,
আমার বাড়িতেই বলে, তো তুমি বাইরে সবার কথা বোঝো, আমাদের কথা বোঝো না। আমি যা বলি তুমি সব নেগেটিভ ব্যাখ্যা করো। অনলাইন শপিং করেছে, আমি বলছি সে ধরো জামা কিনেছে বা প্যান্ট কিনেছে, বলছে, আমি বলি তুই প্যান্টের গার্ডার গুলো ভালো না। বলে কখনো পজিটিভ বলতে শিখলেন। এবার তারপরে আমাকে আবার আমার অন্য একটা কথা বলছে। আচ্ছা আমাকে নেগেটিভ, তখন আমি ভাবলাম তোর সবসময় সত্যি তো, নেগেটিভ কথা বলার কি দরকার ছিল, জিনিসটা কিনেছে না খারাপ না ভালো লাগছে, এটা বললেও কিন্তু ভালো হতো। তার মানে দেখো আমি নেগেটিভ ভাবে ব্যাখ্যা করছি। একজন আমাকে আহ, একজন কি একটা কথা প্রসঙ্গে বলছে, তখন আমি তাকে বলছি কি একটা প্রসঙ্গ ক্রমে তার নেগেটিভ পার্টটা বলছি আর কি, মানে ভুলে যাচ্ছে এই মুহূর্তে কি একটা কথা বলতে গিয়ে, না এইটা না করে তো এটাই করতে পারতো। তখন সে আমার বাড়ির লোক বলছে কেন সে যেটা করলো সেটাকে মেনে নিচ্ছ না কেন। এই আমাদের মেনে নেওয়ার সমস্যা প্রচুর আছে। তোমরা যারা পরিবারে বিলং করো না, এই জায়গা থেকে খুব মানে স্টুডেন্টের এই যে যে জায়গায় তারা থাকে সেই জায়গায় কেমন ভাবে বিলং করছে সে, সেটার থেকে প্রচুর প্রশ্ন আছে এখানে। অ্যাডজাস্টমেন্ট মেকানিজম, এখানে আমরা প্রতিরক্ষণ কৌশলগুলো পড়বো, দেখতে এইটুকু, এটা কিন্তু বিরাট জায়গা। নেক্সট রয়েছে মেন্টাল ডিসঅর্ডার, মানসিক অপসংগতির যে মানে ক্লাসিফিকেশন, তার ব্রিফ ডিসকাশন কত ধরনের আছে, থেরাপিউটিক মেজারমেন্ট আছে, সাইকোঅ্যানালিটিক্যাল থিওরি ফ্রয়েডের, বিহেভিয়ারিস্টিক থিওরি, কার্ল রজার্সের প্লে থেরাপি, এইগুলো সব আমরা দেখবো। এইগুলো থেকে এখানে প্রশ্ন আসে প্রচুর, থেরাপিগুলো এগুলো নিয়ে আমাদের আলোচনা করতে হবে। নেক্সট রয়েছে 9 নম্বর পোর্শন, ইভালুয়েশন অ্যান্ড মেজারমেন্ট। খুব সবাই বলে স্যার আর বলবেন না, ইভালুয়েশন মেজারমেন্ট কি যে বোরিং ব্যাপার, তাই তো? আমি বলবো কোনো বোরিং ব্যাপার না। সিলেবাসটা কিন্তু যথেষ্ট সুন্দর, একটা দারুণ সিলেবাস আমি বলবো। তো কয়েকটা জিনিস আরো একটু যোগ করে দিলে ভালো হতো, মানে নতুন নতুন কনসেপ্ট গুলো আমি যেগুলো বলে গেলাম আর কি। তোমরা দেখো এখান থেকেও কিন্তু প্রশ্ন এসে যাবে। চাকরি পরীক্ষা দেওয়ার পর বলবে সিলেবাসের ওই জায়গাগুলো যে বলে গেলাম না, ওগুলো থেকে প্রশ্ন এসে যাবে। সেই জন্য আমার চ্যানেলে প্রথম যে পিএসসির যে স্কুল মাস্টার নিয়োগের যে সিলেবাসটা করেছি, এই সিলেবাসটা তো আছেই, এর সঙ্গে কিছু ইনক্লুডিং আছে, নতুন নতুন কিছু জিনিস আমি ঢুকিয়ে দিয়েছি ওখানে। সেটা আমার মনে হচ্ছে পার করতে হবে। যাই হোক, এখান থেকে কনসেপ্ট অফ মেজারমেন্ট, ইভালুয়েশন, নিড অ্যান্ড স্কোপ অফ ইভালুয়েশন, টুলস টেকনিক্স অফ ইভালুয়েশন, এগুলো পড়বো। শিক্ষার বিভিন্ন রকম কৌশল, মানে ইভালুয়েশনের কৌশল, স্ট্যান্ডার্ডাইজেশন অফ অ্যাচিভমেন্ট টেস্ট নিয়ে পড়বো, ডিফেক্ট অফ প্রেজেন্ট সিস্টেম অফ এক্সামিনেশন অ্যান্ড সাজেশন অফ ফর ইটস মানে ইমপ্রুভমেন্ট। এইটা যে সময় সিলেবাসটা হয়েছে না, সেই সিলেবাসটা অলরেডি চেঞ্জ হয়ে গিয়ে এখন নতুন সিলেবাস এসে গেছে। তাহলে তোমাদের এখন প্রশ্ন হবে কি সেইটার কথা বলবো না এইটার কথা বলবো, এটা বিরাট দ্বন্দ্বের ব্যাপার। এইটার কথাই এখন বলতে হবে। কি বললাম বুঝেছো, আগের সিস্টেমের যেটা ছিল সেটাকে মাথায় রেখে এরা বলেছিল, এখন সেটাকে চেঞ্জ করে দিতে হবে। হ্যাঁ, একদম লাস্ট, চলো। হ্যাঁ, এখানে আর বি পার্টে রয়েছে ডিফারেন্ট টাইপ অফ টেস্ট, অনেক ধরনের টেস্ট আছে। এর একটা চার্ট দিয়ে দেবো, ইন্টেলিজেন্স, ইন্টারেস্ট, পার্সোনালিটি, এগুলো একটা চার্ট করে দেবো তোমাদের যাতে সহজে মনে থাকে। টেস্টের একটা চার্ট অলরেডি বোধহয় আছে, সেগুলোকে তোমাদেরকে দেবো নতুন কিছু ইনক্লুড করে। এডুকেশনাল স্ট্যাটিস্টিক্স পার্টটা খুবই একটা মজাদার পার্ট, ফুল মার্কস পাওয়া যায়। তবে স্ট্যাটিস্টিক্স মানে এইরকম না 1+2+3, যদি 3জন স্টুডেন্ট হয় তাহলে পরীক্ষায় যদি সবাই 80% করে মার্কস পায়, স্কুলের পড়েছিল এরকম ধরনের 80% যদি প্রত্যেকের মার্কস পায়, আমি বলছি 3জন স্টুডেন্ট আছে মানে ধরো 30জন স্টুডেন্ট আছে, ধরো 80% মার্কস পেলো, তাহলে 80% মার্কসের মধ্যে তাহলে ছেলে মেয়েদের এই যে পার্সেন্টাইল, পি মনে আছে, PR, তাহলে পার্সেন্টাইল পয়েন্টটা কোন জায়গায় দাঁড়াবে, পার্সেন্টাইল র্যাঙ্ক কি হবে, এগুলো নিয়ে বলবো। এগুলো মানে স্ট্যাট মানে ওইরকম ব্যাপার, তবে স্ট্যাটের বেসিক জায়গাটা খুবই জানা প্রয়োজন। ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন কি একদম এইচএস এর প্রথমের দিকে স্ট্যাটে এগুলো করানো হয়। গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, গ্রাফ যেগুলো করানো হয়। মেজারমেন্ট অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, মেজারমেন্ট অফ কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ আর কি, ভ্যারিয়েবিলিটি মানে বিষমতার পরিমাপ। সেন্ট্রাল টেন্ডেন্সি গুলো হচ্ছে মিন, মিডিয়ান, মোড। মিন, মিডিয়ান, মোড, এগুলো হচ্ছে সেন্ট্রাল টেন্ডেন্সি। আর মেজার্স অফ ভ্যারিয়েবিলিটি কি হচ্ছে রেঞ্জ, মিন ডিভিয়েশন বা AD, MD বা AD, QD, SD, ভ্যারিয়েন্স। 1 2 3 4 5টা হচ্ছে এখান থেকে করতে হবে।
এটা হচ্ছে মেজার্স অফ ভ্যারিয়েবিলিটি, এগুলো থেকে কোনটা কোন স্কেলের সঙ্গে যুক্ত সেগুলো বলবো। নর্মাল প্রবাবিলিটি কার্ভ, ওই যে নর্মাল প্রবাবিলিটি কার্ভ সবাই জানো। নর্মাল প্রবাবিলিটি কার্ভ মানে হচ্ছে ওই যে এনপিসি বলতাম, এটা হচ্ছে 0 পয়েন্ট, এই দিকটা হচ্ছে মাইনাস, এই দিকগুলো হচ্ছে প্লাস, -1, -1, -2, এইভাবে যেগুলো রয়েছে, আর এদিকে +1, +2, এরকম ভাবে যে গ্রাফটা ছিল সেইটা। তো এর আবার যদি এলোমেলো হয়ে যায় তাহলে ডিরেক্ট তোমাদের এরকম ভাবে দেবে না যে +1 এর মান কত, +2, এটাও যেমন দিতে পারে। একটা ক্লাসে শিক্ষার্থীদের মধ্যে এত পার্সেন্ট র্যাঙ্ক করেছে, তাহলে তাদের নর্মাল ডিস্ট্রিবিউশনের এর ক্ষেত্রে দেখা গেছে ম্যাক্সিমাম নেগেটিভ স্কোর করেছে, তাহলে স্কিউনেসের কি পজিশন দাঁড়াবে, এটা পজিটিভ স্কিউনেস হবে না নেগেটিভ স্কিউনেস হবে, এই ধরনের মানে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। কার্টোসিসের মান, কার্টোসিসের বিরাট ধরনের মানে কার্টোসিস মানে এইরকম খুব উঁচু হয়ে গেছে কার্ভটা, বা একদম চ্যাপ্টা হয়ে চলে গেছে। আর একটা হচ্ছে নর্মাল প্রবাবিলিটি কার্ভে সমানভাবে রয়েছে নর্মাল প্রবাবিলিটি, তাহলে তিনটে আছে। লেপ্টোকার্টিক, এটা হচ্ছে লেপ্টোকার্টিক, এটা হচ্ছে মেসোকার্টিক, এটা প্লেটিকার্টিক। এগুলো মনে রাখার সহজ উপায় বলে দেবো পরে। এখানে স্ট্যান্ডার্ড স্কোর, টি স্কোর, কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন, র্যাঙ্ক ডিফারেন্স এন্ড প্রোডাক্ট মুভমেন্ট মেথড, এইগুলো নিয়ে এখানে আলোচনা আছে। তো কোরিলেশনের অনেকগুলো বিষয় নিয়ে এখানে রয়েছে। এই ছিল সিলেবাস। সিলেবাসটা তোমাদের আমি পিডিএফ দিয়ে দেবো, যদি কারো না থাকে সে নিয়ে নেবে, কোনো অসুবিধে নেই। আজকের সিলেবাসের এইটা হচ্ছে সিলেবাসের আলোচনার বিষয়। আশা করি যারা এই ক্লাসে মানে তোমরা ছিলে, এই ব্যাপারগুলোকে নিশ্চয়ই ভালো করে আত্মস্থ করতে পারবে। কারণ সিলেবাসটা খুবই কঠিন তা কিন্তু নয়, একটু মন দিয়ে পড়াশোনা করলেই পাবে। তো তোমাদেরকে একটা কথা বলি, যারা আমার এই ক্লাসে রয়েছে, নতুন যারা এসেছে এইভাবে, তাদেরকে একটা কথা মাথায় রাখতে হবে। তোমাদেরকে কিন্তু আমি তো এইগুলো তোমাদের পেড কোর্সে তো সবটাই দেব তোমাদের। আজকে যেমন একটা সাইকোলজি পার্টের একটা ক্লাস আপলোড করেছি, সবাই চ্যানেলটা জানো তো? সবাই সবাই জয়েন আছো আমার চ্যানেলে, ইউটিউব ফ্রি চ্যানেলে জয়েন আছো সবাই? না হ্যাঁ স্যার, স্যার। কে না বলছে কে? আমি স্যার অনিন্দিতা। অনিন্দিতা, আমার ইউটিউব চ্যানেলটা দেখবে। ইউটিউব চ্যানেলে গিয়ে তুমি আমার নাম দিয়ে সার্চ করবে, স্বাগত স্যার দিয়ে সার্চ করলে SWAGATA, স্বাগত SIR লিখে, স্বাগত স্যার লিখে দিলেই চলে আসবে, তুমি আমার ছবি দেখতে পারবে। ওইখানে কি আচ্ছা। করবে, ওই স্বাগত স্যার লিখে তুমি একটা কাজ করবে, তুমি ওখানে আগে ইউটিউব চ্যানেলটা জয়েন হবে, নাহলে ফ্রি ক্লাসগুলো তুমি মিস করবে। আজকের ফ্রি ক্লাসটা অবশ্যই দেখবে, থিওরি ক্লাস ছিল একদম সাইকোলজি পোর্শনের প্রথম, মানে ওই ওই পার্ট থেকে। সবাইকে বলবো ওই ফ্রি ক্লাসটা অবশ্যই দেখবে আজকে। ওখান থেকে কিন্তু দারুণ বিষয়গুলোকে আলোচনা করেছি, তার একটা চার্ট তুলে ধরেছি। ওই ওই ক্লাসটা তোমরা দেখার পর ওই ক্লাসের যে নোটসটা থাকে না, ফ্রি ক্লাসের যে নোটসটা, সেটা কিন্তু ইউটিউবের মধ্যে নোটসটা দেওয়া হয় না। নোটসের জন্য তোমাকে টেলিগ্রাম চ্যানেল আছে, ওখানে ক্লাস করতে করতে দেখতে পাবে। আমি হয়তো কোনো সময় বলেছি, ওই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করলে ওর নোটসটা ওখানে পেয়ে যাবে। বোঝাতে পারলাম সবাইকে? যারা আছে তারা তো জানি। ওইখানে ফ্রি ক্লাসগুলো তো রেগুলার চলবে, এই পেড ক্লাসের সাথে সাথে ফ্রি ক্লাসটাকেও মিস করো না। ওখানে MCQর ক্লাসও যেমন আছে, তেমন আবার ওই বলো এই ক্লাসও আছে, তোমার থিওরি ক্লাসগুলো রয়েছে। থিওরি মানে বিরাট নোটস মুখস্থ তা না, কিন্তু মানে টিপসের ক্লাস, ছোট 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 মানে মেন সারমর্ম তুলে ধরা হয়েছে। তো ওই ক্লাসগুলো তোমরা ওখানে অ্যাটেন্ড করবে, এটা হচ্ছে মূল বিষয়। আর অবশ্যই তোমাদের এই ক্লাসের কোনো সমস্যা থাকলে, ডাউট থাকলে তোমরা আমাকে এক্ষুনি বলো, সেটা তো আমি তোমাদের সঙ্গে আলোচনা করেই নেব, কোনো অসুবিধা হবে না। আর আর একটা কথা বলি, পল্লবী কি জয়েন করেছে? মফিয়া, পল্লবী জয়েন করেছে? না তো দেখতে পাচ্ছি না। আচ্ছা, ওকে। এই ক্লাসের এইটুকু পাঠের জন্য, এই পাঠটার জন্য তোমাদের বাই বাই।